ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WBS। সবাইকে শুভবিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের বিষয় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিত অনুশীলন থেকে গণিতের 11 নম্বর প্রশ্ন থেকে বাকিগুলো করব। তো সবাই দেখে থাকো WBS। 11টা দেওয়া আছে আর এর কোন মানের জন্য rx - 3y - 1 = 0 এবং 4 - r * x - y - 1 = 0। সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। দেখো এক্ষেত্রে হচ্ছে আমাদের যে দুটো আলাদা সমীকরণ, দুটো যে সমীকরণ দেওয়া আছে তাদের x এর সহগের অনুপাত ইকুয়াল টু y এর সহগের অনুপাত, এবং যদি নট ইকুয়াল টু যে আমাদের ধ্রুবকটা আছে আর কি, অর্থাৎ c থাকবে তার অনুপাত নট ইকুয়াল টু হয়, তাহলে কি হচ্ছে কোনো সমাধান থাকবে না। অর্থাৎ আমরা লিখতে পারি যে r x এর সহগ কি পাচ্ছি, সমীকরণে r পাচ্ছি, আর এই সমীকরণে পাচ্ছি কি আমরা যে 4 - r ইকুয়াল টু y এর সহগ। প্রথমটাতে y সহগ পাচ্ছি কি আমরা -3 পাচ্ছি, দ্বিতীয় সমীকরণে y সহগ পাচ্ছি -1। তার নট ইকুয়াল টু হবে কি যে আমাদের c এর ভ্যালু যেটা কি আছে -1 বাই -1। এক্ষেত্রে দেখো আমাদের এই দুটো সমান পাচ্ছি, তাহলে লিখতে পারি যে r বাই 4 - r ইকুয়াল টু আছে -3 বাই -1। তাহলে দেখো মাইনাস মাইনাস উঠে যাবে, তাহলে কি থাকবে r বাই 4 - r ইকুয়াল টু পাচ্ছি 3/1। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে পাচ্ছি যে 12 - 3r ইকুয়াল টু r, বা 12টা যে পাশে আছে 3 - 3 এর পাশে গেলে কি হবে প্লাস হবে, ইকুয়াল টু কি পাচ্ছি r প্লাস 3r। তাহলে বা লিখতে পারি 4r ইকুয়াল টু 12 বা r ইকুয়াল টু 12/4। তাহলে কত পাচ্ছি 3। তাহলে বা r ইকুয়াল টু 3। তাহলে r এর মান 3 হলে এই সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে সঠিক অপশন। বাটা দেওয়া আছে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ হলে তাহলে সূর্যের উন্নতি কোণ কত। দেখো তাহলে এটা হচ্ছে আমাদের পোস্ট আর এটা হচ্ছে কি ছায়ার দৈর্ঘ্য। তাহলে আমি নাম দিলাম এবি হচ্ছে পোস্ট, তাহলে আর বিসি কি হবে ছায়ার দৈর্ঘ্য। যদি উচ্চতাটাকে x ধরি তাহলে ছায়ার দৈর্ঘ্য কত হবে √3x। তাহলে লিখে নেব ধরি উচ্চতা এবি কোণ পাচ্ছি কত আমরা x একক লিখব, তাহলে ছায়ার দৈর্ঘ্য কি পাচ্ছি আমরা বিসি। তাহলে ছায়ার দৈর্ঘ্য বিসি ইকুয়াল টু আসবে কত আমাদের √3 * x একক, যেহেতু বলা আছে আমাদের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ। তাহলে এটা হচ্ছে আমাদের উন্নতি কোণ, এটা নাম দিলাম কি আমরা থিটা। তাহলে দেখো এবার যদি আমরা লিখি যে এবি বাই বিসি ইকুয়াল টু লিখতে পারি কি যে tan থিটা। তাহলে পাচ্ছে কি বা এবির ভ্যালু কত x, বিসির ভ্যালু √3 * x ইকুয়াল টু পাচ্ছি কি আমরা tan থিটা। তাহলে কি পাচ্ছি বা 1/√3 ইকুয়াল টু tan থিটা। তাহলে 1/√3 হচ্ছে tan 30 এর মান। তাহলে এবার যদি আমরা লিখি ঘুরিয়ে লিখি যে বা tan থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে পরে লিখব বা tan থিটা ইকুয়াল টু হচ্ছে কি tan 30 ডিগ্রি। তাহলে বা থিটা ইকুয়াল টু কত আসবে আমাদের 30 ডিগ্রি আসবে। তাহলে আমাদের সঠিক অপশন বি। একটা দেওয়া আছে যে 2, 3, 5, একটা দেওয়া আছে 2, 3, 5, 6, 2, 4, 2, 8, 9, 4, 5, 4, 7, 4, 4 মানগুলির মধ্যে সংখ্যাগুলোর মান কত। তাহলে আমরা যদি প্রথমে দেখবো যে কোন সংখ্যাটার মান সব থেকে বেশি বারে আছে, তাহলে সেটাই হবে আমাদের সংখ্যাগুলোর মান। তাহলে এক্ষেত্রে দেখো আমরা 4 সব থেকে দেখো বেশি বার পাচ্ছি, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তাহলে আমাদের এক্ষেত্রে সংখ্যাগুলোর মান কি হবে, তাহলে সংখ্যা গুরু মান ইকুয়াল টু পাবো কি 4, কারণ 4 সব থেকে ম্যাক্সিমাম টাইমস আছে। তাহলে আমাদের সঠিক অপশন কি হবে অপশন সি। 14টা আছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের
ব্যাস 4.5 সেমি এবং উচ্চতা 10 সেমি। চোঙটি গলিয়ে 1.5 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 0.2 সেমি পুরু ধাতব মুদ্রা কতগুলি তৈরি করা যাবে? তাহলে দেখো, আমরা যদি চোঙের আয়তনকে একটি মুদ্রার আয়তন দিয়ে ভাগ করি তাহলে মুদ্রার সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা লিখে নেব যে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কি লিখব? R1 ইকুয়াল টু 4.5/2 সেমি। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা H1 কত লিখবো? আমরা পেয়েছি কত? 10 সেমি পেয়েছি। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কত আসবে আমাদের? যে পাই R1 স্কোয়ার H1 ঘন সেমি। তাহলে পাই R1 এর মান কত পেয়েছি আমরা? 4.5/2 তার স্কোয়ার ইন্টু কত? 10 ঘন সেমি। তাহলে এবার লিখে নেব মুদ্রার ব্যাসার্ধ। তাহলে মুদ্রার ব্যাসার্ধকে R2 ধরবো। R2 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? যে 1.5/2 সেমি। মুদ্রার উচ্চতা কি লিখবো? H2 ইকুয়াল টু 0.2 সেমি। তাহলে মুদ্রার আয়তন কি লিখবো? পাই R2 স্কোয়ার H2 ঘন সেমি। তাহলে কি পাই R2 মান কত আমাদের? 1.5/2 স্কোয়ার আর উচ্চতা কত? 0.2 এত ঘন সেমি। তাহলে এবার যদি আমরা লম্ব বৃত্তাকার চোঙের আয়তনকে মুদ্রার আয়তন দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাবো? আমরা মুদ্রার সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানটা লিখবো মুদ্রার সংখ্যা ইকুয়াল টু কি হবে আমাদের? চোঙের আয়তন বাই মুদ্রার আয়তন। তাহলে দেখো চোঙের আয়তন কি পেয়েছি আমরা? পাই 4.5/2 স্কোয়ার ইন্টু 10 আর এদিকে পেয়েছি পাই 1.5/2 স্কোয়ার ইন্টু 0.2। পাই পাই কেটে গেলে পাচ্ছি 4.5/2 ইন্টু 4.5/2 ইন্টু 10 ইন্টু দেখো 1.5/2, এটাকে উল্টো দিলে কি পাচ্ছি? উপরে 2 ইন্টু 2 আর নিচে পাবো আমরা 1.5 ইন্টু 1.5 ইন্টু 0.2 পাচ্ছি। তাহলে দেখো 2 কেটে যাচ্ছে আমাদের আর এই পয়েন্ট তুলে আমি উপরে একটা 10 আনবো। তাই 2 দিয়ে কাটলে কত পাচ্ছি আমাদের? 5 পাচ্ছি। আর 1.5 দিয়ে 4.5-এ কত আসবে? 3। এটাও আসবে কত? 3। তাহলে কত পাচ্ছি? 3 ইন্টু 3 9, 9 ইন্টু 5 45, 45 ইন্টু 10 কত পাচ্ছি? 450। তাহলে কত আসবে? 450T। তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে সি। পুরোটা দেওয়া আছে পি বিন্দু থেকে ও কেন্দ্রের বৃত্তের উপর পিআর ও পিএস দুটি স্পর্শক। যদি পিআর ইকুয়াল টু 8 সেমি হয় এবং আরপিএস ইকুয়াল টু 60 ডিগ্রি হয় তাহলে আরএস এর দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে আমাদের ধরো একটা বৃত্ত আছে, একটা বহিস্থ বিন্দু আছে পি। তাহলে পি বিন্দু থেকে বৃত্তটির উপর দুটো স্পর্শক টানা হয়েছে। তাহলে একটা গেছে ধরো এখান থেকে পিএস, আর একটা স্পর্শ যাবে আমাদের পিআর, অর্থাৎ আর একটা স্পর্শ যাবে আমাদের পিআর। আর কি বলা আছে আমাদের? বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। আর বলে দিয়েছে আমাদের আরপিএস দিয়েছে কত আমাদের? 60 ডিগ্রি দিয়েছে। আচ্ছা, তাহলে যদি আমরা এই বিন্দু দুটো যদি যোগ করি, এই বিন্দুটি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি? দেখো একটা নতুন ত্রিভুজ পাচ্ছি আরপিএস। আমরা কি জানি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যদি দুটি স্পর্শক অঙ্কন করা হয় তাহলে স্পর্শক দুটি কি হয়? সমান হয়। তাই লিখতে পারি যে বহিস্থ বিন্দু পি থেকে পিএস ও পিআর দুটি স্পর্শক। তাহলে বলতে পারি সুতরাং পিআর ইকুয়াল টু পিএস।
আমরা লিখতে পারি ত্রিভুজ আরপিএস এর কোণ, আরপিএস কত দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি দেওয়া আছে। আর যেহেতু আমরা পেয়ে গেছি পি আর ইকুয়াল টু পিএস, তাহলে লিখতে পারি যে অ্যাঙ্গেল পিএস আর ইকুয়াল টু অ্যাঙ্গেল পি আর এস। তাহলে অ্যাঙ্গেল আরপিএস প্লাস অ্যাঙ্গেল পিএস আর প্লাস অ্যাঙ্গেল পি আর এস ইকুয়াল টু কত পাবো আমরা 180 ডিগ্রি। তাহলে বা অ্যাঙ্গেল আরপিএস এর মান পেয়েছি 60 ডিগ্রি, আমরা অ্যাঙ্গেল আরপিএস এর মান পেয়েছি 60 ডিগ্রি, এদিকে পাচ্ছি পিএস আর, আর পিআরএস কে আমরা লিখতে পারি কি অ্যাঙ্গেল পিএস আর, যেহেতু দুটো কোণ সমান ইকুয়াল টু কত 180 ডিগ্রি। যে টু অ্যাঙ্গেল পিএস আর ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে বা অ্যাঙ্গেল পিএস আর ইকুয়াল টু পাচ্ছি কত 120/2 অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পিএস আর ইকুয়াল টু পাচ্ছি কত 60 ডিগ্রি। তাহলে দেখো যেহেতু অ্যাঙ্গেল পিএসআর আর পিআরএস দুটোই সমান, তাহলে এটাও পাবো আমরা 60 ডিগ্রি আর এটাও পাবো আমরা 60 ডিগ্রি। তাহলে এবার আমরা বলতে পারি যে ত্রিভুজ আরপিএস একটি সমবাহু ত্রিভুজ, যে অ্যাঙ্গেল আরপিএস ইকুয়াল টু পাচ্ছি পিএসআর ইকুয়াল টু পাচ্ছি পিআরএস। তাহলে বলতে পারি যে ত্রিভুজ আরপিএস একটি সমবাহু ত্রিভুজ। দেখো আমাদের পি আর ইকুয়াল টু 8 বলা আছে, তাহলে কি আসবে এক্ষেত্রে আর এস ইকুয়াল টু 8 সেমি আসবে, অর্থাৎ আমাদের অপশন বি দেওয়া আছে px প্লাস qy ইকুয়াল টু আর, কিউ নট ইকুয়াল টু 0 সমীকরণে y অক্ষের ছেদবিন্দু, আর আমরা জানি y অক্ষের ছেদবিন্দু কি হয় যে x ইকুয়াল টু 0। তাহলে লিখতে পারি যে y অক্ষের সমীকরণ কি হয় x ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটাতে আমরা x এর জায়গায় 0 বসাবো, লিখতে পারি সুতরাং যে 0 ইন্টু এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু আর, তাহলে বা 0 প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু আর বা কিউ ওয়াই ইকুয়াল টু আর, তাহলে বা ওয়াই ইকুয়াল টু আর বাই কিউ। তাহলে ছেদবিন্দু কি হবে, তাহলে ছেদবিন্দু হবে কি আমাদের 0, আর বাই কিউ। তাহলে এটা কোথায় আছে আমাদের অপশন ডি। কতটা আছে একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি। তাহলে একটা আমরা বৃত্ত আঁকবো। এবার ধরো এটা হচ্ছে বৃত্তর ব্যাস, তাহলে বলছে ব্যাসের প্রান্ত বিন্দু থেকে দুটি স্পর্শক, তাহলে স্পর্শকটা যাচ্ছে এটা ধরো, এটা নাম দিলাম আমি এবি, আর নিচ থেকে একটা স্পর্শক যাবে, এটার নাম দিলাম আমি সিডি, আর এটার নাম দিলাম আমি পি কিউ। তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমরা জানি কি যে বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি হয় স্পর্শের সঙ্গে লম্ব হয়, অর্থাৎ এটা হচ্ছে লম্ব এবং এক্ষেত্রে এটা হচ্ছে লম্ব। তাহলে কি লিখতে পারি যে আমরা এক্ষেত্রে দেখো যে আর বৃত্তের কেন্দ্র যদি আমাদের ও থাকে, তাহলে আমরা লিখতে পারি যে ওপি লম্ব এবি এবং ওকিউ লম্ব কি পাবো আমরা সিডি। তাহলে কি আসে দেখো যে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এর পাশে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে কি হবে রেখা দুটি পরস্পর বা স্পর্শক দুটি পরস্পর কি হবে সমান্তরাল হবে। তাহলে কি হচ্ছে অপশন বি সমান্তরাল, সমান্তরাল এটা হচ্ছে আমাদের সঠিক অপশন। 18তে দেওয়া আছে 30, 34, 35, 36, 37, 38, 39, 40। এই তথ্যে 35 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পায়। আচ্ছা তাহলে এক্ষেত্রে মধ্যমা কি হয়েছে আমরা বের করে নেব। দেখো আমরা সংখ্যাটা গুনেছি কত 1 2 3 4 5 6 7 8, দেখো জোড় সংখ্যা পাচ্ছি। তার মানে কি মাঝখান থেকে দুটো সংখ্যার সমষ্টির যদি আমি সমষ্টি করার পর তাদের গড় বের করি তাহলে পাবো মধ্যমা। তাহলে এক্ষেত্রে মধ্যমা কি পাচ্ছি আমরা দেখো, এক্ষেত্রে মধ্যমা, দেখো এক্ষেত্রে মধ্যমা পাচ্ছি আমরা দেখো
যে 36 আর 37 এর যোগ করার পর এটা আমরা 2 দিয়ে ভাগ দেব, তাহলে কি পাচ্ছি দেখো 13 3 হাতে 1 3 1 4 আর 3 7। তাহলে এক্ষেত্রে আমরা ভাগ করলে কি পাচ্ছি দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 দুগুণে 10। তাহলে পাচ্ছি কত আমরা এক্ষেত্রে মধ্যমা 36.5। এবার বলা আছে যদি আমাদের 35 না থাকতো, 35 না থাকলে কি আসতো সংখ্যাগুলো, তাহলে 30, 34, 36, 37, 38, 39 এবং 40। তাহলে এক্ষেত্রে মধ্যমা কি পাবো 1 2 3 4 5 6 7। তাহলে মাঝখানে যেটা পাবো এটা হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে এক্ষেত্রে মধ্যমা কি পাচ্ছি, তাহলে এক্ষেত্রে মধ্যমা ইকুয়াল টু কত 37। তাহলে মধ্যমা বৃদ্ধি পাবে, তাহলে আমরা লিখবো মধ্যমা বৃদ্ধি পাবে, মধ্যমা বৃদ্ধি পায় কত আসবে 37 মাইনাস 36.5। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে আমাদের 0.5 বৃদ্ধি পাচ্ছে। আমাদের সঠিক অপশন ডি 0.5, সঠিক অপশন আমাদের ডি। 19 দেওয়া আছে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, নিরেট গোলকের আয়তন অনুপাত কত। আচ্ছা দেখো তাহলে এটা হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার চোঙ, তাহলে এর ব্যাস কত 2r, উচ্চতা কত h, এবং বলা আছে যে দৈর্ঘ্যের ব্যাস এবং উচ্চতা সমান। তাহলে এটা কি আছে আমাদের শঙ্কু আছে, শঙ্কুর ব্যাস কত আসবে পুরোটা 2r, উচ্চতা কত আছে h, আর আমাদের যে গোলক আছে সেক্ষেত্রে গোলকের ব্যাস কত আসবে 2r। তাহলে আমরা লিখে নেব ধরি ব্যাস ইকুয়াল টু 2r একক, উচ্চতা h ইকুয়াল টু কি আসবে 2r একক। কারণ আমাদের দেখো বলাই আছে যে ব্যাস হচ্ছে কি উচ্চতার সমান, তাহলে ব্যাসার্ধ কি আসবে, তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু r একক। তাহলে এবার আমরা তিনটির অনুপাত লিখে নেব। তাহলে প্রথমে লিখবো কি যে লম্ববৃত্তাকার চোঙের আয়তন, তাহলে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন ইস্টু হচ্ছে আমাদের গোলকের আয়তন, গোলকের আয়তন। আচ্ছা তো ইকুয়াল টু আমরা কি লিখবো যে দেখো আমাদের লম্ববৃত্তাকার চোঙের আয়তন সূত্র কি পাই আর স্কয়ার এইচ, তো এটা কি আসবে আমাদের পাই আর স্কয়ার এইচ ইস্টু শঙ্কুর কি আসবে 1/3 পাই আর স্কয়ার এইচ ইস্টু গোলকের কি 4/3 পাই আর কিউব। তাহলে এবার দেখো আমরা কি করব যে এইচ এর মানটা বসাবো, তাহলে কি পাচ্ছি পাই আর স্কয়ার এইচ এর মান কত আমাদের 2r, তাহলে 1/3 পাই আর স্কয়ার ইনটু কত 2r ইস্টু 4/3 পাই আর কিউব। তাহলে কি পাচ্ছি দেখো এখান থেকে যে 2 পাই আর কিউব ইস্টু 1/3 পাই 2r কিউব ইস্টু 4/3 পাই আর কিউব। এই আর কিউব বাদ দিই তাহলে কি থাকছে আমাদের দেখো প্রথমটা থাকছে 2, পরেরটা থাকছে 2/3 ইস্টু পরেরটা থাকছে 4/3। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের লসাগু কত আসবে 3 আসবে, তাহলে এটা কত আসবে 6 ইস্টু 2 ইস্টু 4। তাহলে দেখো একে আমরা কি করতে পারি, একে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে কি আসবে আমাদের 3:1:2। তাহলে আমার এটা কোথাও দেওয়া নেই যে 3:1:2, এটা কোথাও দেওয়া নেই।
কুড়িতে আছে যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r একক এবং তির্যক উচ্চতা 2l একক হয় তাহলে সমতলের ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, তাহলে এটা যদি একটা আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু হয়, এর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে কত, আমাদের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে r এবং তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে 2l। তাহলে আমরা লিখে নেব ব্যাসার্ধ কি আছে আমাদের ইকুয়াল টু r একক, তির্যক উচ্চতা 2l একক। তাহলে আমরা সমতলের ক্ষেত্রফল কি জানি, যে পাই r ইন্টু r প্লাস এল হয়। তাহলে লিখবো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি পাবো, পাই ইন্টু আর, ব্র্যাকেটে কি পাবো r প্লাস, এক্ষেত্রে এল এর মান তির্যক উচ্চতা 2l আছে, তাহলে আসবে 2l এত বর্গ একক। আচ্ছা, একে 2 পাই r ইন্টু r প্লাস এল, 3 পাই r l, 2 পাই r l। দেখো আমাদের একটা অপশন কিন্তু মিলছে না, তার মানে তথ্যে কোথাও হয়তো ভুল দেওয়া আছে, এর জন্য মিলছে না। সঠিক উত্তর এটা হবে, কিন্তু আমাদের অপশনে কোথাও এটা নেই। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর হ্যাঁ, চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।